হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আগের দিন যেগুলো পড়েছিলাম সেখান থেকে কারো যদি কিছু প্রবলেম থাকে বলে ফেল। আগের দিন পড়েছিলাম রেশিও, আমার যতদূর মনে পড়ছে রেশিও পড়েছিলাম। আজকে প্রপোর্শন পড়াবো। রেশিও প্রপোর্শন আগের দিন পুরোটাই পড়াবো ভেবেছিলাম, কিন্তু ওদের প্রপোর্শনটা বাকি রয়ে গেছিলো। তো যাই হোক, আজকে প্রপোর্শন পড়াবো। আর আগের দিনের রেশিও থেকে যদি কারোর কিছু কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারিস। মনে করিয়ে দিই কি করিয়েছিলাম আরেকবার। তো আগের দিন বেসিক্যালি রেশিও কী জিনিস সেটা বলেছিলাম। তো হোয়াট ইজ রেশিও বেসিক্যালি, এবং সেখান থেকে যে রুলটা আমি বলেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো রুল। এবং সেই কম্পোনেন্টো ডিভিডেন্ডোর দুটো পার্ট রয়েছে, একটা কম্পোনেন্টো আর একটা ডিভিডেন্ডো, এবং দুটোকে মিলিয়ে একসাথে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে কম্পোনেন্টো ডিভিডেন্ডো। এই বেসিক্যালি তিনটে ভাগ করে আমি পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম তিনটে জিনিস কী কী, এক্সাম্পল দিয়েছিলাম, এবং সেই রেসপেক্টে তার যে অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রাটাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। সো এই টাইপের কিছু অ্যালজেব্রা স্ক্রিনে দেখতে পারবি, যে এ বাই বি ইকস টু সি বাই ডি ইকস টু ই বাই এফ হলে তাহলে ইচ রেশিওজ ইন্ডিভিজুয়ালি is equals to the summation of numerator divided by the summation of denominator। মানে আমি নিউমারেটরগুলোকে যোগ করব আর ডিনোমিনেটরগুলো যোগ করব, এই দুটো যোগফলকে যদি এরকম ডিভাইড করে যে রেশিওটা বানাই, সেই দিস রেশিও ইজ ইকুয়ালস টু ইচ অফ দিস রেশিও। তাহলে এই ধরনের কিছু অদ্ভুত রুলস পড়েছিলাম, অ্যালজেব্রাইক রুলস পড়েছিলাম রিলেটিং টু রেশিও। আর কিছু বলেছিলাম এই এ গ্রেটার দ্যান বি হলে বা এ লেস দ্যান বি হলে, এবং আমি সেই রেশিওতে যদি সি বলে একটা যদি আইটেম যদি অ্যাড করি, এ প্লাস সি আর বি প্লাস সি এরম যদি হয় এই টাইপের, তো সেখানে যে নিউ রেশিওটা তৈরি হয় সেটা অরিজিনাল রেশিও এ বাই বি এর থেকে ছোট হবে না বড় হবে। এবং সেই কন্ডিশনটা পড়েছিলাম, যে বলেছিলাম যখন হয় না আবার এ গ্রেটার দ্যান বি, তখন যে রেশিওটা নিউ রেশিও তৈরি হচ্ছে সেটা দিস ইজ লেস দ্যান দ্য ওল্ড রেশিও এ বাই বি। আর যখন এ লেস দ্যান বি, তখন যে রেশিওটা তৈরি হচ্ছে আফটার অ্যাডিং সি টু বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, যে রেশিওটা তৈরি হচ্ছে দ্যাট ইজ গ্রেটার দ্যান এ বাই বি, মানে ওল্ড রেশিও। তো এই ধরনের কিছু জিনিস বলেছিলাম। আর একটা জিনিস বলেছিলাম মনে পড়ছে, সেটা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা লেন্থ, সো সেই লেন্থটাকে আমরা যদি এম ইস টু এন এই রেশিওতে ভেঙে দিই, তাহলে সেই ইচ লেন্থ কত করে হবে সেইটা আমি বলেছিলাম। তো সেটা হচ্ছে এই রেজাল্টটা, টু ডিভাইড অ্যান্ড গিভেন কোয়ান্টিটি ইন্টু এ গিভেন রেশিও। তাহলে যে দুটো পার্ট আমরা পাচ্ছি, ওয়ান পার্ট ইজ এম এ ডিভাইডেড বাই এম প্লাস এন অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ এম এ ডিভাইডেড বাই এম প্লাস এন। তার মানে দুটো পার্ট পাচ্ছি, টোটাল লেন্থ হচ্ছে এখানে এ, সেই এ লেন্থটাকে আমি এম ইস টু এন এই রেশিওতে ডিভাইড করছি, করলে আমরা যে দুটো লেন্থ পাচ্ছি সেই দুটো লেন্থের হচ্ছে এইটা এবং এইটা। তো সেখান থেকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই 70-কে 3:7 এই রেশিওতে ভাগ করেছিলাম। আচ্ছা, কিছু হয়তো সামস ছিল, এই টাইপের কিছু সামস। তো আজকে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন আর কিছুই নয়, আমরা সো উই হ্যাভ রেড হোয়াট ইজ রেশিও। তো এখন যদি দুটো রেশিও থাকে, ইফ ইউ আর গিভেন টু রেশিওস, সেই দুটো রেশিও যদি ইকুয়াল হয়, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রপোর্শন। কিরকম ব্যাপারটা, সাপোজ আমি বলেছিলাম যে, বা আমরা জানি, উই নো দ্যাট দ্য ফ্র্যাকশন হাফ ইজ ইকুয়ালস টু দ্য ফ্র্যাকশন 2/4। আচ্ছা, তার আগে জিজ্ঞাসা করিনি, তাহলে এইটুকুনি যে রেশিও যে আমি পড়িয়েছিলাম, সেই রেশিওতে এখানে নিশ্চিতভাবে আমার মনে হয় না, এটা খুব সিম্পল জিনিস, এটা তো খুব বেশি প্রবলেম থাকার কথা নয়। তো আশা করা যায় কারোর কাছে প্রবলেম নেই, কিন্তু যদি কারো কিছু প্রবলেম থেকে থাকে তারা মাইক্রোফোন আনমিউট করে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আর না হলে আমি এগিয়ে যাচ্ছি। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে, কেউ যদি কোনো প্রবলেম করে থাকিস, সলভ করতে পারছিস না, প্রবলেম হচ্ছে, যে কোনো জায়গা থেকে বলতে পারিস। আচ্ছা, আর আমাকে থামিয়ে দিবি, থামিয়ে দিয়ে বলবি, কোনো অসুবিধা নেই। আর তার না হলে আমি প্রপোর্শনে মুভ করছি। তাহলে প্রপোর্শন আমি যেটা বললাম, প্রপোর্শন মানে আমি দুটো জিনিস জানি, বা আমার কাছে দুটো, উই আর গিভেন টু রেশিওস, সেই দুটো রেশিও যখন ইকুয়াল হয়, ফর এক্সাম্পল উই হ্যাভ টু রেশিওস, এ ইস টু বি অ্যান্ড সি ইস টু ডি। দুটো রেশিও আমার কাছে আছে, এই দুটো যদি ইকুয়াল হয় মানে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে আমরা এইটাকে আমি অন্য আরেকভাবে লিখতে পারি বা বুঝতে পারি ইন টার্মস অফ প্রপোর্শন,
এটাকে আমার প্রপোর্শন বলি, যে যখন আমরা এটাকে এরকমভাবে এক্সপ্রেস করি যে A is to B is proportional or is in same proportion with C is to D, তখন এই মাঝখানে এরকম একটা চিহ্ন, এই যদি সবার স্ক্রিনে দেখ, একটু বড় করে দেখাচ্ছি, এই চিহ্নটা দুটো ডবল ডট এই টাইপের একটা চিহ্ন আমরা মাঝখানে ইউজ করি। এই চিহ্নটা ইউজ করা মানে দিস সিম্বল indicates that the ratio A is to B, this is actually equal to the ratio C is to D, or they are in proportion. Proportion মানে আর একটু সহজে বলি, যে আমাদের কাছে যদি দুটো রেশিও থাকে, ইফ ইউ আর গিভেন টু রেশিওস, একটা রেশিওকে ধরে নিলাম হাফ, মানে হচ্ছে রেশিওটা হচ্ছে 1:2, আর একটা রেশিও হচ্ছে সাপোজ ধরে নিলাম 2/4, 2/4, নিউমারেটর 2, ডিনোমিনেটর 4, তার মানে দ্যাট ইজ 2:4। তো এখন আমরা উই নো দ্যাট যে 2:4, বা এটাকে যদি আমরা ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ 2/4, এটা ইজ, কিন্তু যে লোয়েস্ট টার্মে নেই, এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারি সহজ কথায়, উই ক্যান রিডিউস ইট। কততে রিডিউস কীভাবে রিডিউস করতে পারি, ইফ ইউ রিডিউস করা মানে আমরা সামথিং কোনো একটা মাল্টিপল, ওটা কোনোর মধ্যে কোনো সেম মাল্টিপল উপর নিচে রয়েছে, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তার মানে 2/4 এটাকে আমরা যদি লোয়েস্ট ফর্মে রিপ্রেজেন্ট করি, দ্যাট বিকামস হাফ। তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করলে দেখতে পাচ্ছি যে দুটো রেশিও হাফ অ্যান্ড 2/4, এই দুটো রেশিও দে আর অ্যাকচুয়ালি সেম। ওকে, মানে আমি একটা রেশিওকে একটু যদি আমরা মডিফাই করি বা এইরকম লোয়েস্ট টার্মে নিয়ে আসি, বা অন্যটা হতে পারে, বা সিম্পলিফাই করি সহজ কথায়, তাহলে দুটো রেশিও অ্যাকচুয়ালি সেম দাঁড়াচ্ছে। কিন্তু আমরা এই কাটাকুটিতে যাব না, এই ঝঞ্ঝাটে যাব না, আমরা অন্যভাবে এটাকে ম্যাথামেটিক্যালি ডিল করব এবং এটাকে এক্সপ্রেস করব। সেই এক্সপ্রেস করার ওয়েটা হচ্ছে A is to B দিয়ে এখানে এই যে দুটো বড় বড় আবার সেম সাইন, দুটো ডট ডট সাইন, C is to D, তার মানে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তার মানে আমরা লিখি যে ফার্স্ট রেশিও A is to B আর C is to D, দে আর ইন প্রপোর্শন। এবং এটাকে ম্যাথামেটিক্যালি হাউ টু ডিল, ম্যাথামেটিক্যালি যে আমরা এটাকে ম্যাথামেটিক্যালি ডিল করি এরমভাবে, দিস মিনস যে AD ইজ ইকুয়ালস টু BC। তার মানে খুব সহজভাবে কীভাবে পেলাম এটা না, আমরা প্রথমের এই রেশিওটাকে আমাকে ফ্র্যাকশনারি আমরা লিখলাম, ফ্র্যাকশনারি লিখলে আমরা পাচ্ছি A/B, আর সেকেন্ড যে রেশিও বা সেকেন্ড যেটা রয়েছে সেটাকে আমরা যদি ফ্র্যাকশনে লিখি, ইট বিকামস C/D। তাহলে A/B ইজ ইকুয়ালস টু C/D। তাহলে এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, আমরা কি পাচ্ছি, AD ইজ ইকুয়ালস টু BC। তাহলে আমার কাছে দুটো রেশিও যদি প্রপোর্শনে থাকে AB আর CD, সেখান থেকে আমি আলটিমেটলি কি কনক্লুশন ড্র করছি, উই আর ড্রয়িং দ্য কনক্লুশন দ্যাট AD ইজ ইকুয়ালস টু BC। খুব সহজ জিনিস, একদমই সহজ জিনিস, জাস্ট এইটুকুনি মনে রাখতে হবে যে দুটো রেশিও দে আর ইকুয়াল অর দে আর ইন প্রপোর্শন। এটা মানে কি, এটা মানে হচ্ছে AD ইজ ইকুয়ালস টু BC। ঠিক আছে, মানে আমরা যখনই এটা বোথ সাইড, মানে এইটা থেকে উল্টো যেতে পারি, মানে AD ইকুয়ালস টু BC দেওয়া থাকলে আমি সেখান থেকে ক্লেম করতে পারি AB আর CD এই দুটো রেশিও প্রপোর্শনে রয়েছে, বা উল্টোটা AB আর CD দুটো প্রপোর্শনে থাকলে আমরা সেখান থেকে ক্লেম করতে পারি AD ইজ ইকুয়ালস টু BC। তো দিস ইজ প্রপোর্শন। তাহলে প্রপোর্শন বেসিক্যালি নতুন কোনো কনসেপ্ট নয়, প্রপোর্শন দিস কনসেপ্ট ইজ কামিং ফ্রম রেশিও। তো তাহলে দুটো রেশিও আমাদের কাছে দেওয়া রয়েছে, সেই দুটো রেশিও ইকুয়াল, সেটাকে কখন বলবো, অ্যাকচুয়ালি এই ইকুয়ালের ব্যাপারটা এখানে আসছে না, কারণ হাফ আর ওই 2/4, আমি তো যে এক্সাম্পলটা দিলাম মুখে মুখে, সেই এক্সাম্পলটাকে ওরকমভাবে আমরা ইকুয়াল বলতে চাইছি না, আমরা এটাকে লুকিং ইন টার্মস অফ সামথিং রেশিও। সো এই রেশিওর টার্মে আমরা যখন বলবো কথাটা, তখন এই প্রপোর্শন শব্দটা দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করার জন্য আমরা ইউজ করবো, তখন আমরা ইকুয়াল টুটা ব্যবহার করবো না। যখনই সেটাকে আবার ফ্র্যাকশন হিসেবে ইউজ করে নিচ্ছি, A/B/C/D দে আর ইকুয়াল, তখন এই ইকুয়াল সাইনটা পরের লাইনে চলে আসছে, বা আগের লাইন থেকে পরের লাইন, যে কোনো ভাবি না কেন, যে কোনো ওয়েতে। কিন্তু যখনই এটাকে আমরা উই আর অ্যাজিউমিং অর ট্রিটিং ইন টার্মস অফ রেশিও, তাহলে আমরা এই প্রপোর্শন ব্যাপারটা ইউজ করবো। সো দিস থ্রি লাইনস আর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে একটা এক্সাম্পল আমরা নিলেই বুঝতে পারবো কি বলছি না। 12:18 এটা আর x is to 24, they are in proportion.
প্রপোর্শন আছে মানে কি, এবং সেখান থেকে বের করেছে, ওরা চাইছে আমাদেরকে যে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ওরা বলে দিয়েছে দে আর ইন প্রপোর্শন। প্রপোর্শন মানে কি, দ্য ফার্স্ট রেশিও অ্যান্ড দ্য সেকেন্ড রেশিও, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করি প্রথমটাকে আর সেকেন্ডটাকে, তাহলে ইন টার্মস অফ ফ্র্যাকশন দে আর ইকুয়াল। অথবা অল্টারনেটিভলি আমি কি বললাম, যে এই টাইপের ফর্মুলা আমি ইউজ করতে পারবো, এ বি আর সিডি মানে এ ইজ টু বি ইজ ইন প্রপোর্শন টু সি ইজ টু ডি, তার মানে এডি ইজ ইকুয়ালস টু বি সি, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারবো। এখানে হোয়াট ইজ এ, এখানে এ হচ্ছে 12, বি হচ্ছে 18, সি হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট, মানে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি বা ওরা এক্স বলেছে, আর ডি হচ্ছে 24। তাহলে হোয়াট ইজ সি, আমি এক লাইনে লিখে দিতে পারি এডি ইজ ইকুয়ালস টু বিসি, তার মানে এ মানে হচ্ছে 12 ইন্টু 24 ইজ ইকুয়ালস টু 18 ইন্টু এক্স, তার মানে 12 ইন্টু 24 ইজ ইকুয়ালস টু 18 ইন্টু এক্স। একদম এই লাইন থেকেই আমরা স্টার্ট করতে পারি। এই যে লাইনটা ওরা লিখেছে সলিউশনের সেকেন্ড লাইন, এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা, তো এটা করা যেতে পারে এবং সেখান থেকে আমরা খুব সিম্পলি হিসাব করে বের করে ফেলতে পারি যে হোয়াট ইজ এক্স। এটা কাটাকাটি করলে, এটা সিম্পলিফাই করলে এটা দেখা যাচ্ছে 16 আসছে, সো দ্য ভ্যালু অফ এক্স ইজ 16। তাহলে আমাকে একটা প্রপোর্শন দিয়ে দিয়েছে, সেখান থেকে একটা আননোন কোয়ান্টিটি রয়েছে সেখানে, সেই লাইনে সেই আননোন কোয়ান্টিটিটাকে আমরা এই এক্সাম্পলের থ্রু দিয়ে বের করতে পারলাম। তো দিস ইজ প্রপোর্শন। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রপোর্শনের আরেকটা অন্য রুলে দু একটা ছোটো ছোটো জিনিস আছে প্রপোর্শনের। ফার্স্ট ওয়ান যেটাকে আমরা বলি কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড মানে কি, কন্টিনিউ মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস প্রপোর্শন, তাহলে এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে বুঝতে গেলে একটা এক্সাম্পল নিলেই সাফিসিয়েন্ট। এই কন্টিনিউয়াস প্রপোর্শনটা আমরা ইউজ করব 3টে নাম্বারের উপর। 3টে নাম্বার কিভাবে করব না, সাপোজ উই আর গিভেন 3 নাম্বারস, 3টে নাম্বার আমাদের হাতে দেওয়া রয়েছে এ, বি আর সি, এবং বলা রয়েছে দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে এই লাইনটা এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই সি, মানে ওই বি এলিমেন্টটা ইটসেলফ সেকেন্ড আর থার্ড এলিমেন্ট হিসেবে কাজ করছে আমরা যেই জিনিসটা একটু আগে শিখলাম সেই ব্যাপারটাতে। মানে এখানে সহজ কথায় এই বি আর সি এই দুটো বদলে আমি অনলি বি বসিয়েছি, এই ধরনের সিনারিও, ঠিক আছে। তাহলে এ বি সি এরা কন্টিনিউড প্রপোর্শনে আছে, মানে হচ্ছে এ ইজ টু বি, এই রেশিওটা ইন প্রপোর্শনাল টু বি ইজ টু সি, বা আর একটা অন্যভাবে বলতে পারি এ বাই বি ফ্র্যাকশনের টার্মে যদি বলি এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই সি। এবং এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছি যে জিনিসটা আসছে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু সি, তার মানে বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, এই জিনিসটা এই রেজাল্টটা আমরা পাচ্ছি। তার মানে 3টে নাম্বার এ বি সি কন্টিনিউড প্রপোর্শনে থাকা মানে হচ্ছে যে সেটা যদি আমরা যে জিনিসটা শিখলাম সেই জিনিসটাকে থেকে আস্তে আস্তে যদি ডিরাইভ করি, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি ইকুয়ালস টু বা বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই কন্ডিশনটা আমরা পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা চেক করতে পারি, কোনো প্রবলেম আমাকে যদি দিয়ে দিল, সেই প্রবলেমে চেক করতে বা বলে দিল বা প্রমাণ করতে বলবো বা যাই হোক বললো, এখানে কন্টিনিউড প্রপোর্শনের কথা বলা রয়েছে এবং 3টে এলিমেন্টের কথা বলা রয়েছে, সেখানে আমরা সবসময় মিডিল এলিমেন্ট তার স্কোয়ার, মিডিল এলিমেন্টের স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টের মাল্টিপ্লিকেশন, এই দুটোকে আমরা ইকুয়েট করি, তার মানে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এখান থেকে মানে এই রিলেশনটা আমরা ইউজ করতে পারি সেই প্রবলেমে। আচ্ছা, here we can say that A is called the first proportion, obviously A হচ্ছে first proportion, C is called the third proportion and B is called the mean proportion. mean কেন, B হচ্ছে মাঝখানে রয়েছে, কারণ A B C পজিশন অনুযায়ী B মাঝখানে রয়েছে, A হচ্ছে প্রথমে রয়েছে, তার মানে এটা ফার্স্ট প্রপোর্শন, আর C টা হচ্ছে লাস্টে রয়েছে, সো ইটস কল্ড থার্ড প্রপোর্শন। আচ্ছা, এটাকে বলা হয় কন্টিনিউড প্রপোর্শন। তাহলে কন্টিনিউড প্রপোর্শনের সাম করতে গেলেই যখন আমরা সাম করব তখন একটা জিনিসই মাথায় আসবে যে 3টে এলিমেন্ট দেওয়া থাকবে নিশ্চিতভাবে এরকম সিনারিও যেখানে এ বি সি থাকবে
এবং বলে দেওয়া থাকবে এরা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে এরকম শব্দ, এবং তাহলে সাথে সাথে আমরা যে রিলেশনটা ইউজ করব বা করতে পারি সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর যে জিনিসটা বা এরপর যে দুটো জিনিস আমরা অনেক বিশাল যে ইউজ করবো এরকম ব্যাপারটা না, কিন্তু এই দুটো জিনিসের আইডিয়া থাকাটা খুব জরুরি। এক নম্বর হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন, আর একটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন। দু রকমের জিনিস। ডিরেক্ট মানে হচ্ছে দুটো কোয়ান্টিটি আছে, মানে এমন একটা জিনিস যে একটা কোয়ান্টিটি ইনক্রিজ করলে আর একটা কোয়ান্টিটিও ইনক্রিজ করে, এবং ডিক্রিজ করলে দ্য সেকেন্ড কোয়ান্টিটি ডিক্রিজ করে। এই ধরনের প্রপোর্শন যখন আমরা পাই এই ধরনের জিনিস, তো সেটাকে আমরা বলি সেই ধরনের যে প্রপোর্শন সেটাকে বলবো আমরা ডিরেক্ট প্রপোর্শন। ইফ x is directly proportional to y, that means any increase or decrease in any of the two quantities will have proportionate effect on the other quantity. ঠিক আছে, তার মানে x যদি ইনক্রিজ করে y ইনক্রিজ করবে, x ডিক্রিজ করলে y ডিক্রিজ করবে, এবং উল্টোটাও হবে। ঠিক আছে, আর ইনভার্স বলতে খুব স্বাভাবিক, যেটা এটার অনেকটা উল্টোটাই। যেমন হচ্ছে এক্স যদি ইনক্রিজ করে সাথে সাথে ওয়াই কোয়ান্টিটি ডিক্রিজ করবে, আর এক্সটা ডিক্রিজ করলে ওয়াইটা ইনক্রিজ করবে, এবং এর উল্টোটা। তো এই ধরনের যে প্রপোর্শনের যে ফান্ডা সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি ইনভার্স প্রপোর্শন। ঠিক আছে, তার মানে সহজ কথায় ডিরেক্ট প্রপোর্শনে আমাদের কাছে সাপোজ আমাদের কাছে দুটো কোয়ান্টিটি আছে এক্স অ্যান্ড ওয়াই, আমরা চেক করব এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে রিলেশন। এগুলো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, মানে এই টাইপের হতে পারে যে সেই আকাশে প্রচুর মেঘ করেছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে মেঘ আর বৃষ্টির সম্পর্ক এই টাইপের আর কি, কম হলে কম বৃষ্টি হবে এরম টাইপের অনেকটা। এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো হতে পারে বা ম্যাথামেটিক্যাল কোয়ান্টিটিও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো ডিরেক্ট প্রপোর্শন মানে হচ্ছে বুঝতে হবে যে দুটো কোয়ান্টিটি আমাদের কাছে হাতে রয়েছে, তারা এমনভাবে তারা রিলেটেড, দে আর রিলেটেড ইন সাচ এ ওয়ে দ্যাট whenever one increases the other increases, whenever one decreases the other decreases, মানে ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজ ডিক্রিজ এই ধরনের যদি রিলেশনশিপ থাকে তাহলে সেটা দ্যাট ইজ কল্ড ডিরেক্ট প্রপোর্শন। আর যদি ব্যাপারটা একটু উল্টো হয়ে যায়, মানে whenever one increase other decrease, একটা ইনক্রিজ করলে আলাদা অন্যটা ডিক্রিজ, বা প্রথমেরটা ডিক্রিজ করলে সেকেন্ডটা ইনক্রিজ, এই টাইপের যদি সিচুয়েশন অ্যারাইজ করে দুটো কোয়ান্টিটির মধ্যে, দেন উই কল দ্য টু কোয়ান্টিটিস আর দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, এটা তো আমি কন্টিনিউড প্রপোর্শনের কথা বললাম ফর 3 মেম্বার্স, তাহলে 4টে মেম্বারের ক্ষেত্রে কিরকম ধরনের জিনিস হবে? 4টে মেম্বারে ঠিক কন্টিনিউড শব্দটা হয়তো বলা হয় না, এমনি প্রপোর্শনই বলা হয়। সেটা আমি যেটা পড়ালাম একটু আগে সেটাই হচ্ছে নর্মাল জিনিস একদম। এই প্রপোর্শন 4টে কোয়ান্টিটি মানে হচ্ছে প্রপোর্শন মানে হচ্ছে a is to b, they are proportional to c is to d, এবং সেখান থেকে আমরা পাচ্ছি ad equals to bc। সুতরাং এটা নতুন কিছু নয়, যেটা এখানে লেখা আছে দেখতে পারবি। আর এই জায়গাটা এই 4 quantities are in proportion, the product of the extremes is equal to the product of the means। তাহলে এই জিনিসটা পেলাম। আচ্ছা, লেট ABCD ইন প্রপোর্শন, তার মানে এই ধরনের ইকুয়ালিটি বা এই ধরনের ফ্র্যাকশনগুলো দেওয়ার ইকুয়াল, তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি AD ইজ ইকুয়ালস টু BC, যেটা একটু আগে আমি বললাম। আর তিনটে যদি কোয়ান্টিটি হয় তাহলে আমরা পাওয়া যাচ্ছে B স্কোয়ার ইকুয়ালস টু AC অথবা AC ইকুয়ালস টু B স্কোয়ার, যেভাবেই বলা হোক না কেন। তো এই দুটো রিলেশন আমরা পেয়ে গেলাম, এবং তাহলে আমরা মাথায় রাখলাম তিনটে কোয়ান্টিটি কন্টিনিউড প্রপোর্শনে থাকলে আমরা সবসময় লিখবো এরকমভাবে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি, বা এই জিনিসটা আমরা এই রেজাল্ট আমরা পাচ্ছি। আর হয় না বা 4টে কোয়ান্টিটি থাকলে ইজ এডি ইকুয়ালস টু বিসি, এই ধরনের রেজাল্ট আমরা পাচ্ছি। এবার আরেকটা ছোটো জিনিস হয়তো, এটা বলছে ইফ 3 কোয়ান্টিটিস আর প্রপোর্শনাল, তিনটে কোয়ান্টিটি, তাহলে দ্য ফার্স্ট ইজ টু দ্য থার্ড ইজ দ্য ডুপ্লিকেট রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড। এই ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে এই স্কোয়ার টাইপের রেশিও। কিরকম বলছি, ইফ 3 কোয়ান্টিটিস আর প্রপোর্শনাল, তিনটে কোয়ান্টিটি যদি প্রপোর্শনাল হয়, তার মানে এই টাইপের সিচুয়েশন যদি অ্যারাইজ করে, মানে A is to B is proportional to B is to C, এই ধরনের যদি রেজাল্ট অ্যারাইজ করে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, A is to B, they are proportional to B is to C, তার মানে A by B is equals to B by C। তাহলে এখান থেকে আমাকে যদি কেউ বের করতে পারে যে হোয়াট ইজ A is to C, আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারি A is to C is nothing but A square is to B square। কী করে করবো এটা? এটা খুব সহজ জিনিস, এর মধ্যে হাতি ঘোড়া কিছু নেই।
আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ a is to c, বা আমাকে প্রমাণ করতে বলেছে ইউ হ্যাভ টু শো দ্যাট a is to c is equals to a square is to b square। তার মানে এখানে কি করছে, a is to c মানে আমরা জানি a by c, বেসিক্যালি ইফ ইউ রিপ্রেজেন্ট ইট ইন ফ্র্যাকশন ইট বিকামস a by c। এই a is to c যে তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি a by c। এখন হোয়াট ইজ c, আমরা জানি উই নো দ্যাট a is to b they are proportional to b is to c। তার মানে এই লাইন থেকে আমরা জানি b স্কোয়ার ইকুয়ালস টু ac, এই যে b স্কোয়ার ইকুয়ালস টু ac, এই জায়গাটা আমরা জেনে গেছি। তাহলে হোয়াট ইজ c, এখান থেকে যদি আমরা কোশ্চেন করি হোয়াট ইজ c, c ইজ নাথিং বাট b স্কোয়ার বাই a। ওকে, এখান থেকে আমরা পেয়ে গেলাম c ইজ ইকুয়ালস টু b স্কোয়ার ডিভাইডেড বাই a। আমার এবার এখানে ফিরে আসি, আমাকে কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ a is to c, তাহলে a is to c ইজ নাথিং বাট a ডিভাইডেড বাই c। আবার সিটা পেলাম কত, সি হয়ে পাওয়া গেল বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে সি স্কোয়ারের জায়গায় যদি বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বসিয়ে দিই এবং সেটাকে যদি সিম্পলিফাই করি এবং সেটা আসবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, মানে উপরে এ স্কোয়ার তলায় বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে দ্যাট ইজ নাথিং বাট এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। হ্যাঁ, সুতরাং থ্রি কোয়ান্টিটিস যদি প্রপোর্শনাল হয়ে থাকে তাহলে ফার্স্ট আর থার্ড এই দুটো প্রপোর্শনালে ফার্স্ট আর থার্ড কোয়ান্টিটি যে দুটো রয়েছে বেসিক্যালি তাদের যে রেশিও ইজ নাথিং বাট দ্য ডুপ্লিকেট রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড। এরা অদ্ভুত নাম দিয়েছে ডুপ্লিকেট রেশিও। তো এটা বেসিক্যালি ডুপ্লিকেট মানে আর কিছুই না, এই স্কোয়ারটাকে মানে স্কোয়ার হিসেবে বলা হচ্ছে। কোন এটা ডিরেক্ট এ ইস টু বি এর সাথে সমান না, এটা বেসিক্যালি এ স্কোয়ার ইস টু বি স্কোয়ারের সাথে সমান। এই ধরনের ব্যাপারটাকেই ওরা ডিসক্রাইব করেছে, এটাকে বলা হয় ডুপ্লিকেট। ডুপ্লিকেট নাম দিয়েছে এরা, ডুপ্লিকেট রেশিও, আর কিছু না। তো এক্সাম্পলে আসি, এক্সাম্পল এলে এগুলো বোঝা যাবে, আর কিছু না, খুব সহজ। নেক্সট এক্সাম্পল যেটা দিয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 3 অ্যান্ড 75। মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল মানে আমি কোথায় পড়ালাম একটু আগে, এই যে এইখানে এই লাইনটা। তিনটে নাম্বার কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে, তার প্রথমটাকে বলি আমরা ফার্স্ট প্রপোর্শন, লাস্টেরটাকে এই মাঝখানেরটাকে বলি মিন প্রপোর্শন, আর লাস্টেরটাকে বলি যেটা লাস্টে আছে থার্ড, সেটাকে বলি থার্ড প্রপোর্শন। তিনটে নাম আছে স্পেসিক্যালি ওই কন্টিনিউড প্রপোর্শনে। তো সেটা যদি হয়ে থাকে, আমাকে যে এক্সাম্পল দিয়েছে সেই এক্সাম্পলটা আমাকে বলতে বলে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 3 অ্যান্ড 75। মানে সহজ কথা 3 হচ্ছে ওই এ, মাঝখানের বিটা আমরা জানি না, আর সি হচ্ছে 75, এরা হচ্ছে মিন প্রপোর্শনে রয়েছে। তার মানে সহজ কথা বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি। এখানে এ হচ্ছে 3, সি হচ্ছে 75, তাহলে বি স্কোয়ারটা কত আমরা জানি, এই ধরনের জিনিস মানে বি স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 75। সেটাকে যদি আরেকটু ডিসক্রাইব করে করতে চাই, তার মানে এইটা হচ্ছে সেই রেশিওটা আমরা যদি লিখি, তার মানে এ ইস টু বি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু বি ইস টু সি, এটাই অ্যাকচুয়াল ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। সেইখান থেকে আমরা পেয়েছিলাম বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, বা এই লাইন থেকে তুই ডিরেক্ট করতে পারি যা ইচ্ছা, এবং আলটিমেটলি এক্সটা কত বেরোবে, এক্সটা দিস ইজ বিকামস রুট ওভার আর স্কোয়ার রুট 3 ইন্টু 75, এটা হিসাব করলে বেরোবে 15। সো দ্য ভ্যালু অফ এক্স ইজ 15। ওকে, তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারি। আমরা ডিরেক্ট ফর্মুলাতে এই ফর্মুলাটাই বসিয়ে দিতে পারতাম, এই যে একদম ডিরেক্ট এই ফর্মুলাটা ওরা বসিয়েছে। এই ইস টু, তার আগে এই জিনিসটাকে আর একটা লাইন ওরা লিখে নিয়েছে যে এই ইস টু বি ইজ ইন প্রপোর্শন টু বি ইস টু সি করে এই বি ইকুয়ালস টু রুট এসি ব্যাপারটাতে এনেছে। এটা না করে এটা জাস্ট আমরা শিখলাম বলে এরকমভাবে করছি, কিন্তু আমরা এমসিকিউ যখন করবো, পরীক্ষা যখন করবো, আমাকে তো এরভাবে করার কোনো দরকার নেই। আমরা জাস্ট মনে মনে বা মাথায় এই ফর্মুলাটা রাখলেই চলবে যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি দিয়ে আমরা সেইভাবেই করবো। জাস্ট নাম্বার দুটোকে গুণ করে রুট করে দেবো, স্কোয়ার রুট করে দেবো, এই দুটো নাম্বারকে গুণ করে, তাহলেই আমরা বি পেয়ে যাবো। ওকে, আচ্ছা, টু ফাইন্ড দ্য ভ্যালুস, স্যার পরের প্রবলেম, টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ অ্যান আননোন when 4 numbers are in proportion। কিরম ব্যাপারটা, এর এক্সাম্পল এইটা ঠিক নয়, এটা পরে করছি, কিন্তু যাই হোক মানে এই টাইপেরই অনেকটা, এটা আরেকটু অ্যাডভান্স অঙ্ক। এটা হচ্ছে এটা বলছে হোয়াট মাস্ট বি অ্যাডেড টু ইচ অফ দ্য 4 নাম্বারস সো দ্যাট দে বিকাম প্রপোর্শনাল। তাহলে 4টে নাম্বার আমাদের কাছে দেওয়া রয়েছে, 10, 18, 22, 38. So question is what must be added to each of the 4 numbers
so that they become in proportion. ঠিক আছে, এটা এই যে হেডিংটা দেওয়া আছে এর একটা পার্ট কিন্তু একটু অ্যাডভান্স অঙ্ক। টু ফাইন্ড দ্য ভ্যালু of an unknown when 4 numbers are in proportion. তো এরপরে যেমন আরেকটা অঙ্ক করাবো তখন এটাকে বলবো। তো এটাও অনেকটা কাছাকাছি। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটা নাম্বার, এই 4টে নাম্বারের সাথে আমাকে অ্যাড করে দিতে হবে। এখন যদি তোরা চেক করে দেখিস দিস 4 নাম্বারস আর নট ইন প্রপোর্শন, মানে আমি প্রথম নাম্বারটাকে যদি এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, তারপরটাকে যদি সি ধরি এবং তারপরটাকে যদি বি ধরি, তোরা চেক করে দেখতে পারিস A:B মানে 10:18 এইটা, আর 22:38 এই দুটো রেশিও একই নয়, দে আর ডিফারেন্ট, এবং তার প্রপোর্শনেও নয়। সুতরাং এটাকে কিভাবে প্রপোর্শনে আনা যায়? তাহলে আমাকে বলেছে, এটা হয়তো করা যাবে বলেই বলেছে ওরা, নাহলে এটা সবসময় হয় না, যে এখানে পার্টিকুলারলি এই প্রত্যেকটা নাম্বারের সাথে একটা নাম্বার যদি যোগ করে দিই, সেম নাম্বার যদি যোগ করি, তাহলে এই যে রেশিওটা সেটা একটা প্রপোর্শনে চলে আসবে। তাহলে আমি যে, এটা খুব স্বাভাবিক, সেটা অ্যালজেব্রাইক অঙ্ক অনেকটা, সেই নাম্বারটাকে আমরা ছোটবেলা সেই এক্স ধরে করার মতো, সলভ টাইপ সলভ করার মতো। তাহলে এক্স এরকম একটা নাম্বার ধরে নিলাম। সো whenever we add x to each of the number, their ratio হচ্ছে বা 4টে নাম্বার, they will become in proportion। তার মানে ইন প্রপোর্শন হয়ে যাওয়া মানে, আগে প্রথম কথা এক্স যোগ করে দিলে নাম্বার 4টে কত কত হচ্ছে, 10 + x, 18 + x, 22 + x, 38 + x। সো নাও এই যোগ করে দেওয়ার পর তাহলে কি দাঁড়াচ্ছে, 10 + x = 18 + x, দিস রেশিও ইজ ইন প্রপোর্শন টু 22 + x = 38 + x। ঠিক আছে, ওরা এই জিনিসটাই চাইছিল। এখন A:B ইজ ইন প্রপোর্শন টু B:C, এখান থেকে আমরা শিখেছিলাম কি, AD = BC, এই লাইনটা, দিস, এইটা, এই জায়গাটা, বা প্রথমে যেটা আর কিছু বলেছিলাম যে ওটা, হ্যাঁ এইটা, এইটা AD = BC, এই টাইপের। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাটা যেটা শিখেছিলাম সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, A × D, তার মানে 10 + x আর 38 + x, এই দুটোর মাল্টিপ্লাই করলাম আর মিডল ওয়ান দুটোকে মাল্টিপ্লাই করলাম। তাহলে মাল্টিপ্লাই করলে কিছু করতে হবে না, এগুলোকে গুনটুন করে খুলে দিলে এই x² দুদিক থেকে ক্যান্সেলস আউট হয়ে যাচ্ছে, আর আমরা যেখান থেকে পড়ে থাকছি সেখান থেকে আমরা x সলভ করতে হবে। দিস ইজ ভেরি সিম্পল টাস্ক। এই এক্সটাকে যদি আমরা সলভ করলে দেখা যাচ্ছে এটা আলটিমেটলি x এর ভ্যালু 2 আসছে। ঠিক আছে, সো ইফ উই অ্যাড 2 টু বোথ আর টু অল দ্য নাম্বারস, তাহলে তারা প্রপোর্শন হয়ে যাবে। কীরকমভাবে হবে, 2 যোগ করলে দেখতে পাবি তোরা, প্রথম নাম্বারটা হয়ে যাবে 12, সেকেন্ড হয়ে যাবে 20, তারপরটা 24, তারপরটা 40। তাহলে 12:20 আর 24:40, এই দুটো চেক করে দেখবি এই দুটো রেশিও নিশ্চিতভাবে সমান। ওকে, সো এটা নিজেরা চেক করে নিজেরা স্যাটিসফাই হবি যে এরা 4টে, এই যে 2 যোগ করলাম, যোগ করে যে রেশিও তৈরি হলো, দে আর ইন প্রপোর্শন, এবং অবভিয়াসলি তারা হবে। তো সেই জন্য অঙ্কটা দিয়েছে আর কি। তো এইভাবে আমরা বের করি। আচ্ছা, এই টাইপের অঙ্ক। নেক্সট অঙ্ক, এখানে সিচুয়েশনটা এরকম যে আমাদের প্রপোর্শন 4টে জিনিস আছে, সহজ কথা, 4টের মধ্যে একটা মিসিং রয়েছে। তো সেই মিসিং জিনিসটাকে আমাকে বের করতে হবে। তার মানে সহজ কথা, A:B আর C:D, সহজ কথা এই 4টে জিনিস প্রপোর্শনের, 4টে নাম্বারের যখন প্রপোর্শনের কথা নিয়ে আলোচনা করছি, এই 4টের মধ্যে ওয়ান অফ দেম ইজ মিসিং, এর মধ্যে কোনো না কোনো একটা মিসিং, সেই মিসিং কোয়ান্টিটিটাকে বের করতে হবে। কী করে বের করবো, খুব সিম্পল, এটার মধ্যে বলার কিছু থাকছে না, কারণ এই একই ফর্মুলা ইউজ করব, যেটাকে আমরা জানি না বা যেটা মিসিং সেটাকে আমরা এক্স ধরে নেবো, এবং এক্স ধরে নিয়ে যে ফর্মুলাটা আমরা এতক্ষণ এর আগের সামসেও কাজে লাগলাম যে AD = BC, সেই একইভাবে ইউজ করব। এখানে বলে দিয়েছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন। এই ফোর্থ শব্দটা, দিস ইজ ভাইটাল, আমাকে কোন প্রপোর্শনটা বের করতে হবে, মানে সেই যে আননোন নাম্বারটা কোন জায়গাটাতে রয়েছে, সেই জায়গাটা না যদি স্পেসিফাই করা থাকে তাহলে অনেক কিছু হতে পারে। সো এটা ফার্স্ট প্রপোর্শন হলে একরকম হয়ে যাবে, সেকেন্ড প্রপোর্শন হলে একরকম হয়ে যাবে। তো পজিশন মাস্ট বি স্পেসিফাইড। তো পজিশন ইজ ফোর্থ পজিশন, দ্য লাস্ট ওয়ান। তো তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখছি, তাহলে A:B = C:D, তার মানে সেখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, A:D = মিডল ওয়ান দুটোর গুণফল হয়ে যাবে এই দুটো। তাহলে সেখান থেকে আমাকে এক্স বের করতে বললে, তো এক্স এরকমভাবে বেরোবে। আর
যারা যারা যাদের কাছে মনে নেই যে এই ফর্মুলাগুলো কী কী হবে, পি কিউ প্লাস কিউ কিউবের এই ফর্মুলাটা এই যে এখানে একটু লাগবে, এটা এক্সপ্যান্ড করতে কি কাজে লাগছে, কারণ এইটা জানলেই ওপর আর নিচে একটা করে এই কমন ফ্যাক্টর মাল্টিপল এ রয়েছে, ওটাকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে, দিলে আলটিমেটলি এক্স এর ভ্যালু পড়ে থাকছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এই ধরনের অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো সেগুলো একটু খেয়াল করবি, মানে হোল স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা যেগুলো আমরা খুব ইউজ করি, সেই ফর্মুলাগুলো একটু ইউজ টু থাকবি এবং এই ফর্মুলাগুলো একটু জেনে রাখবি। তো the value of x is nothing but p square minus q square। তো এইভাবে আমরা করলাম। টু ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল, এখানে তিনটে নাম্বারের কথা বলে দিয়েছে, থার্ডটাকে বের করতে বলেছে। প্রথম দুটো বলে দিয়েছে, প্রথমটা বলে দিয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ওয়ান ইজ a প্লাস বি, অ্যান্ড থার্ড ওয়ান আমাকে বের করতে হবে, আমরা জানি না। তো থার্ড ওয়ান ইজ ইউ ক্যান সে এক্স। তার মানে এখানে তিনটে জিনিস আছে, তাহলে তিনটে জিনিস যখন প্রপোর্শনের কথা বলেছে, তার মানে আমরা যে একটু আগে শিখেছি তিনটে জিনিসের ক্ষেত্রে মিডল ওয়ান বি, বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু সি। তার মানে সহজ কথায় আমরা এক লাইনে যদি লিখতে চাই, তাহলে মিডিল ওয়ানের স্কোয়ার মানে এই এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে মিডিল ওয়ানটা স্কোয়ার। মিডিল ওয়ানে এটা দুবার লিখেছে, দুবার না লিখে স্কোয়ারেও লিখতে পারতো, যাই হোক। তো সেখান থেকে হোয়াট ইজ এক্স, এক্স ইজ নাথিং বাট এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা ওই একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা যদি ইউজ করি তাহলে ওই এ প্লাস বি একটা ফ্যাক্টর ওপর নিচে ক্যান্সেলস আউট হয়ে যাচ্ছে, সো উই আর লেফট উইথ a plus b divided by a minus b. So the value of x is a plus b divided by a minus b. এটা হচ্ছে x এর ভ্যালু। তো আবার বলে দিচ্ছি, সেই আমাকে কটা নাম্বার দিয়েছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং কোন প্রপোর্শনটা মিসিং, কোন পার্টটা মিসিং, কত নম্বর প্রপোর্শনালটা মিসিং, সেটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমাকে ফর্মুলাটা সেইভাবে আমরা ব্যবহার করবো, বা এই যে লাইনটা ওরা লিখেছে ওটা সেইভাবেই আমরা লিখবো। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল থাকে যেন মাথায়। তো এইখান থেকে আমরা এইভাবে খুব সহজে উই ক্যান ফাইন্ড আউট হোয়াট ইজ এক্স। আচ্ছা, এবার আশা করবো তোরা এর মধ্যে থেকে এই জিনিসগুলো একটু বুঝতে পেরেছিস। তো এর মধ্যে থেকে যদি কারো কিছু প্রবলেম থাকে আমাকে বলতে পারিস, আমি যে কোনো প্রবলেম যদি বুঝতে না পেরে থাকিস তাহলে আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো, তোরা বলতে পারিস। আর নাহলে এরপর আমি কিছু প্রবলেমসে যাব। প্রবলেমগুলো মিলানো মেশানো, মানে আমি আগের দিন যে পার্টগুলো পড়িয়েছিলাম রেশিও, আর আজকে যে প্রপোর্শন, আমি মনে হয় না প্রপোর্শনের খুব বেশি প্রবলেম আছে বলে, এখানে প্রপোর্শনের প্রবলেম আরও পরে করাবো, তো সব মিলিয়ে আছে হয়তো। তো যাই হোক, প্রথম প্রবলেমটা দেখে নেওয়া যাক, তোরা চেষ্টা কর, আমি বলি তোদেরকে হেল্প করছি। তো ইন এ লাইব্রেরি দ্য রেশিও অফ নাম্বার অফ স্টোরি বুকস টু দ্যাট অফ নন স্টোরি বুকস ওয়াজ 4:3, and total number of story books was 1248. When some more story books were bought, the ratio becomes 5:3. Find the number of story books bought. তোরা এটা চেষ্টা করবি এবং চেষ্টা করে বলবি এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে। তোদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। তো খেয়াল করে দেখ, তো ইনি বলছেন লাইব্রেরি দ্য রেশিও বলে দিয়েছে স্টোরি বুক ইস টু নন স্টোরি বুক 4:3, আর টোটাল নাম্বার অফ বুকস সেটাও বলে দিয়েছে। তার মানে টোটাল নাম্বার অফ বুক যদি বলে দিয়ে থাকে এবং তুই সেখান থেকে তাহলে কটা স্টোরি বুক আর কটা নন স্টোরি বুকস আছে তার রেশিও দেওয়া আছে, তুমি সেখান থেকে তুই নাম্বারটা এক্স্যাক্ট নাম্বারটা তোরা ফাইন্ড আউট করতে পারবি। দেন ওরা বলে দিয়েছে সাম মোর স্টোরি বুকস ওয়ার বট, দ্য রেশিও বিকামস 5:3। এখন কটা স্টোরি বুক কেনা হয়েছে আমরা সেটা জানি না, সেটাকে আমরা এক্স ধরলাম, আর অ্যাকচুয়াল নাম্বারটা আমরা জানি, অ্যাকচুয়াল নাম্বার অফ নন স্টোরি বুকস আর অ্যাকচুয়াল নাম্বার অফ স্টোরি বুকস দুটোই জানি। এবার আমরা যেটা জানি না সেটা হচ্ছে সাম মোর স্টোরি বুকস আর বট, স্টোরি বুকস কটা কেনা হয়েছে আমরা জানি না, দ্যাট উইল টেক অ্যাজ এক্স, এবং এটা স্টোরি বুকসের নাম্বারের সাথে অ্যাড করব। ঠিক আছে, এবং হওয়ার পর কটা স্টোরি বুক হলো আর কটা নন স্টোরি বুক, এদের যে রেশিও সেই রেশিওটা বের করবো, অ্যান্ড উইল ইকুয়েট দ্যাট রেশিও উইথ 5:3, কারণ রেশিওটা বলে দিয়েছে ইট বিকামস 5:3। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টোরি বুকস বট, এবং সেখান থেকে যদি সলভ করি তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বল।
312 বলেছি। বাকিটা তো একটু চেষ্টা কর, অ্যান্সার 312ই হবে। দেখ আমি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখ, স্টোরি বুকস আর নন স্টোরি বুকস সেদের রেশিও ছিল 4:3, 4/3। তাহলে আর টোটাল নাম্বার যেটা ওরা বলে দিয়েছিল সেটা হচ্ছে 1248। তাহলে সেখান থেকে আমরা যদি বের করি, রেশিওটা দেওয়া আছে এবং রেশিও থেকে যদি আমরা নাম্বারটা বের করি, তাহলে স্টোরি বুকস ডিভাইডেড বাই নন স্টোরি বুকস, মানে যে রেশিওটা, দ্যাট ইজ 4:3। তাহলে নন স্টোরি বুকস ইজ ইকুয়ালস টু 3/4 অফ স্টোরি বুকস। তার মানে তো স্টোরি বুকসের সংখ্যা দিয়ে দিয়েছে 1248। তার মানে সেখান থেকে তাহলে তোরা যদি বের করিস, তাহলে নন স্টোরি বুকস হয়ে যাচ্ছে 936। তাহলে স্টোরি বুকস দেওয়া আছে, নন স্টোরি বুকস এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল বুকসও আমরা সেখান থেকে আমরা বের করে ফেলতে পারলাম। এখন বা যদি চাই, এবার বললাম যে এমখানা স্টোরি বুকস আর অ্যাডেড, যদি এমখানা স্টোরি বুকস যদি অ্যাড করা হয়ে থাকে, তাহলে স্টোরি বুকসের নতুন সংখ্যা যেটা হলো সেটা হচ্ছে 1248 প্লাস এম। সো উই ইকুয়েট or we this ratio 1248 plus m আর 936, this রেশিওটাকে আমরা উইল ইকুয়েট উইথ 5/3, এইটার সাথে আমরা ইকুয়েট করব। ওকে বাবা, এখন কি জয়েন করতে চাইছে? আচ্ছা, সো এইটাকে যদি ইকুয়েট করি তাহলে আমরা পাওয়া যাবে এম এর ভ্যালুটা এখান থেকে হিসাব করলে পাওয়া যাবে 1560। ঠিক আছে, তাহলে এম সরি 1248 প্লাস এম ইস 1560 পাওয়া যাচ্ছে, আর এম এর ভ্যালু পাওয়া যাচ্ছে 312। ওকে, তাহলে এইভাবে আমরা জিনিসটা করলাম যে আমাদের কাছে স্টোরি আর নন স্টোরি বুকের রেশিও দেওয়া ছিল, এবার টোটাল নাম্বার অফ স্টোরি বুকস দেওয়া ছিল। সো এই টোটাল নাম্বার অফ স্টোরি বুকস আর থেকে আমরা এই রেশিওটা থেকে নন স্টোরি বুকসের সংখ্যাটা বের করলাম। তাহলে নন স্টোরি আর স্টোরি বোথ বুকসের সংখ্যাটা আমরা পেলাম। এবার কি করলাম, আমরা কিছু বই কিনেছি বলছি, কিছু বই বলতে কিছু স্টোরি বুকস কেনা হয়েছে, সেই সংখ্যাটাকে এক্স বা এম যা হোক ধরে নেওয়া হলো এবং সেটি স্টোরি বুকসের নাম্বারের সাথে অ্যাড করে দেওয়া হলো। অ্যাড করার পর নতুন রেশিও বের করা হলো স্টোরি বুকস ইস টু নন স্টোরি বুকস, এবং সেই রেশিওটাকে 5:3 সাথে ইকুয়েট করা হলো। সো আফটার ইকুয়েটিং, যে আমরা যদি সলভ করি, সলভ করলে পাওয়া যাচ্ছে যে এম এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 312। তাহলে 312খানা বই অ্যাড করা হয়েছিল। এটা হচ্ছে সিম্পল। এরপর প্রবলেম চলে যাই। প্রবলেম হচ্ছে এরকম, rupees 8,400 is divided among A, B, C, and D in such a way that the shares of A and B, B and C, and C and D are in the ratio of 2:3, 4:5, 6:7 respectively. The share of A is how much? তাহলে এত টাকাটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা রয়েছে, সেটা এবিসিডি চারজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে চারজনের মধ্যে যে টাকাটাতে তারা কত রেশিওতে পাবে সেইটা বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে দুজন দুজন করে। এবির মধ্যে অনুপাতটা হবে 2:3, বিসির অনুপাত হচ্ছে 4:5, আর সিডির মধ্যে মানে সি যে যত টাকা পেয়েছে আর ডি যত টাকা পেয়েছে সেই অনুপাতটা, সেই রেশিওটা হচ্ছে 6:7। তাহলে এখান থেকে কোশ্চেন করা হয়েছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ, মানে এর অ্যাকচুয়ালি কত টাকা শেয়ার পেয়েছে আর কি। তো হয়তো তোরা অ্যান্সার দেখতে পাচ্ছিস, কিন্তু এনিওয়েজ তোরা নিজের আগে চেষ্টা করে দেখ যে এটা অ্যান্সার কত আসছে। 2 মিনিট সময় নে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একটু হেল্প করি, কারণ এটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে কীভাবে করব। তো এটা এই জিনিস বা এই ধরনের অঙ্কগুলো যখন এরকম দুটো দুটো করে রেশিও দেওয়া থাকবে,
আর আমার অ্যাকচুয়ালি লাগবে 4 জনের রেশিও, কারণ আমার 4 জনের টোটাল রেশিওটা মানে সাম A is to B is to C is to D এরকমভাবে যদি এইভাবে যদি আমরা বের করতে না পারি, তাহলে এই অঙ্কটা আমরা করতে পারবো না। কারণ এই 8400 টাকাটা, টাকা যেটা আমাকে দেওয়া আছে সেটাকে আমরা 4 জনের মধ্যে ভাগ করব, এবং সেই ভাগ করতে গেলে আমাকে 4 জনের মধ্যে রেশিওটা দরকার, দুজন দুজন করে দিলে হবে না, করতে পারবো না। তাহলে এই দুটো রেশিও থেকে এই 4টে রেশিও, টোটাল রেশিও কীভাবে বের করব, এই টেকনিকটাই এখানে খুব জরুরি। আমার কাছে দেওয়া রয়েছে হোয়াট ইজ উই হ্যাভ গিভেন, যে A is to B is 2:3, B is to C is 4:5, C is to D 6:7। তাহলে হোয়াট ইজ A is to B is to C is to D, এই জিনিসটা কত, এটা আমাকে বের করতে হবে। তার মানে সহজ কথায় এই রেশিওগুলোকে আমাকে জুড়তে হবে। কিভাবে জুড়বো? দুটো করে জুড়বো, খুব বোঝার সুবিধার জন্য বলছি। এখানে A is to B দেওয়া আছে 2:3, B is to C দেওয়া রয়েছে 4:5। আমরা এই দুটো রেশিও থেকে কমন পার্ট কোনটা, বি এর পার্টটা, এখানে বি রয়েছে 3 ভাগ, এখানে বি রয়েছে 4 ভাগ। তাহলে আমরা এই দুটো রেশিওকে, বা রেশিও মানে কি, রেশিও মানে একটা ফ্র্যাকশন, তাহলে এই ফ্র্যাকশনকে আমি ওপর নিচে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করি, ফ্র্যাকশনটা তো সেম থাকে, তাহলে আমরা চেষ্টা করব এই রেশিওটাকে ফ্র্যাকশনে নিয়ে যাব, এই রেশিওটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বি এর পার্ট এখানে 3, আর এই রেশিওটাতে বি এর পার্ট হচ্ছে 4, তাহলে এই 3 আর 4 এর দিকে চোখ রেখে এমনভাবে এই ফার্স্ট অ্যান্ড থার্ড এই রেশিও বা ফার্স্ট ফ্র্যাকশন আর সেকেন্ড ফ্র্যাকশনকে এমন কিছু সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব যে তাদের বি পার্ট দুজনেরই সেম হয়ে যায়। ব্যাপারটা এরকম বলার থেকে একদম ডিরেক্ট বলে দিই, আমি যদি এই ফার্স্ট রেশিওকে 4 দিয়ে গুণ করি, তাহলে বেসিক্যালি এটা হয়ে যায় 4 2 8 আর 4 3 12, মানে 8:12। ঠিক আছে, এখন আমরা জানি 8:12 যা 2:3 তাই, এটা আমরা শিখেছি, এটার মধ্যে নতুন কোনো ইয়ে নেই। আবার এই 4:5কে এটাকে যদি ওপর নিচে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 12:15। তাহলে 4:5 যা 12:15ও তাই, সেম জিনিস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু সুবিধাটা হলো কি, এই দুটো রেশিওতে বি এর পরিমাণটা ইকুয়াল হয়ে গেল। তার ফলে আমরা যেটা করতে পারি, আমি এই দুটো রেশিও থেকে A is to B is to C বের করে ফেলতে পারি। তাহলে A is to B is to C কত হলো? 8:12:15। কারণ বি হচ্ছে দুজনের মধ্যেই সেম অ্যামাউন্টে আমি নিয়ে নিয়েছি, সুতরাং আমরা এখান থেকে রেশিওটাকে খুব সহজে বের করে ফেলতে পারি 8:12:15। এইভাবে আমরা জিনিসটাকে জুড়ে দিলাম। এবার থার্ড জায়গা যেটা রয়েছে C is to D, এখন A is to B is to C বের করে ফেলেছি, তাহলে সি এটাতে রয়েছে 15 আর এটাতে রয়েছে 6, তাহলে এই 15 আর 6 দুটোকে আমরাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করা মানে এদিকে যে A is to B is to C আমরা যেটা বের করলাম সেটাকে সার্টেন জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব, আর ওদিকে C is to D যে 6:7 তাকে একটা সার্টেন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, যাতে C এর অংশটা দুটো জায়গাতেই সেম হয়ে যায়। তার মানে এখানে C এর পার্ট হয়ে যাচ্ছে 15 ছিল A is to B is to C তে, আর এখানে 6 আছে, তার মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে যে জায়গাটা দাঁড়াচ্ছে 30 হয়ে যাচ্ছে, আর এটাকে আমি 5 দিয়ে গুণ করি, ইফ মাল্টিপ্লাই বাই 5, এখানটা 5 6 30 মানে 30 হয়ে যাচ্ছে। তাহলে আমরা তখন বাকি পুরো জিনিসটাকে আমরা তখন কম্পেয়ার করতে পারবো। তাহলে প্রথম অংশটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছিল, আমাদের ছিল হচ্ছে 8:12:15। এই গোটা জিনিসটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তার মানে আমার কাছে হয়ে যাচ্ছে 16:24:30, আর তার পাশেটা হয়ে যাচ্ছে 30:35। তাহলে সিটা দুটো জায়গাতেই সেম রয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েট করি তাহলে মানে আমরা পেতে পারি যে A is to B is to C is to D, এটা যদি তোরা বের করে দেখিস তাহলে ওই বোধহয় 16:24:30:30:35 এরকম টাইপের কিছু একটা আসবে। তো এইভাবে আমরা জিনিসটাকে ইকুয়াল করি। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে এই দুটো করার পরে যে জায়গাটা রয়েছে সেটাকে আমরা সেখান থেকে আমরা গোটা যে রেশিও সেটা আমরা বের করতে পারি। এবার এটা একটা ওয়ে, এবং এই রেশিওটা যদি আমরা পেয়ে যাই খুব সহজে আমরা এই 8400 এটা থেকে আমরা শেয়ার অফ এ কতটা আমরা বের করতে পারবো ইন টার্মস অফ ফ্র্যাকশন। ঠিক আছে, খুব সহজ জিনিস, আমরা যদি A is to B is to C is to D যদি জানি, তার মানে এর পার্ট কতটা হবে, এর পার্ট হবে ওই এর ঘাড়ে যতটা ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশনটা ডিভাইডেড বাই ওদের 4 জনের যে অংশ সেটার যোগফল, এই যে ফ্র্যাকশন এটাকে দিয়ে 8400কে মাল্টিপ্লাই করবো, এইভাবে বের করতে পারি। এটা একটা ওয়ে। আচ্ছা, এই জিনিসটাকে আর একটু করে না দেখালে বোঝানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, একটা অঙ্ক আমার দরকার যেটা এভাবে করেছে,
আচ্ছা আমি দেখছি এটা যদি পরের দিন হয় বা এরপরে যদি অঙ্কটা এইভাবে কোনো করা থাকে, কিন্তু এই অঙ্কটা আরেকভাবেও করা যায়, এটা অন্য একটা মেথড। তো সেটা সেখান থেকে ওরা করেছে যে a বাই বি সেটা হচ্ছে 2/3, আচ্ছা বি বাই সি, এই যে তিনটে রেশিও দিয়ে দিয়েছে, সেই তিনটে রেশিওকে ওরা ইউজ করেছে, করে এটাকে বের করেছে যে এখান থেকে এ আর বি এর শেয়ার দিয়ে দিয়েছে 2/3, তাহলে শেয়ার অফ বি হয়ে যাবে 3/2 ইন্টু এস শেয়ার। এখন আচ্ছা, তো আমার মনে হয় আমি যেটা বললাম সেটাই হচ্ছে যা মানে একটু জাস্টিফাইড ব্যাপার। আচ্ছা ওরা করেছে না, এক্সপ্লেনেশন ওরা যেটা দিয়েছে যে 1280, যে ওরা একটু অন্যভাবে করেছে, এই না এরা অ্যান্সার থেকে ওরা করার চেষ্টা করেছে, ওরা ওই 1280টাকে ধরে নিয়ে অ্যান্সার দিয়ে ওরা জাস্টিফাই করার চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় এরভাবে জাস্টিফাই করা পরীক্ষা হলে খুব মুশকিলের ব্যাপার, কারণ প্রত্যেকটা জিনিস চেক করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু একটা জিনিস তো বোঝা যাচ্ছে এই অঙ্কটাতে, যেটা হচ্ছে এই বি আর সি অ্যান্সারটা কোনোভাবেই হবে না, হওয়ার কোনো জায়গা নেই, মানে এই দুটোর অ্যামাউন্ট এত কাছাকাছি, এটা হওয়ার কোনো জায়গা নেই। হতে গেলে অ্যান্সার হতে হবে 1280 অথবা 1320, মানে যদি ব্যাক প্রসেসে করতে হয় তাহলে এই দুটো অ্যান্সারের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। আর যদি স্ট্রেট কাট ওয়েতে একদম স্ট্রেট ভাবে করতে হয়, আমি যেভাবে বললাম সেভাবেই করতে হবে, যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এটাকে বের করতে হবে, বের করলেই সাথে সাথে আমি এর যে কত ফ্র্যাকশন পাবে সেই ফ্র্যাকশনটা আমি বের করে ফেলতে পারবো। ফ্র্যাকশনটা কি আমি আরেকবার বলি, আমার যদি কোথাও যদি পেয়ে থাকি যে এ ইস টু বি ইজ ইকুয়ালস টু সামথিং স্মল এ ইস টু স্মল বি, তাহলে এর পরিমাণ কত পাবে, এ কত ফ্র্যাকশন পাবে, এ ফ্র্যাকশন যেটা পাবে সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, মানে এর অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ এ ইজ দিস ফ্র্যাকশন অফ দ্য হোল অ্যামাউন্ট। এইভাবে আমরা ফ্র্যাকশন থেকে ওই যে অ্যামাউন্ট দেওয়া আছে সেই অ্যামাউন্টকে মাল্টিপ্লাই করে তার যে অ্যাকচুয়াল পার্ট, যে কতটা পাচ্ছে দ্য শেয়ার, সেই শেয়ারটাকে আমরা বের করি। সেটা যদি করে দেখিস, চেষ্টা করে দেখিস, সেটা 1280 নিশ্চিতভাবে আসবে। ওকে, ওরা অ্যান্সার ধরে করেছে, এটা আমার কাছে একটু অ্যাবসার্ড লাগছে, এটা আমার, এটা আমি চাইছি না, এটা তোরা নিজের চেষ্টা করে দেখবি, আমি যেভাবে বলেছি সেভাবে করে দেখবি। আচ্ছা, তা পরের প্রবলেম, পরের প্রবলেম বলছে ইন এ লাইব্রেরি, এটা একটু ডিফিকাল্ট ছিল এই প্রবলেমটা। ইন এ লাইব্রেরি দ্য রেশিও অফ নাম্বারস অফ স্টোরি, এটা কি হয়ে গেল বোধহয়, দাঁড়া কেসটা একই গেছে কোনো সময়। আচ্ছা এইটা দেখ, the ratio of market prices of wheat and pd is 2:3. The ratio of quantities consumed in a family is 5:4. Find the ratio of expenditure of wheat and pd. ঠিক আছে, তার মানে তোরা আগে এক্সপ্লেনেশন তোরা দেখিস না, তোরা আগে অঙ্কটা নিজেরা পড় বা বোঝার চেষ্টা কর, এবং সেখান থেকে তোরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা কর কত হচ্ছে। দ্য রেশিও অফ মার্কেট প্রাইসেস অফ হুইট অ্যান্ড পেডি ইজ 2:3, মানে প্রায় মার্কেট প্রাইসের রেশিও দিয়ে দিয়েছে, আর কতটা কনজিউম করা হয় সেই কনজামশনের রেশিওটাও দিয়ে দিয়েছে 5:4। বের করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার, ওদের এক্সপেন্ডিচারের রেশিও বের করতে বলেছে, কত হবে। কিভাবে করবি কেউ বল কত হচ্ছে, কেউ কনফার্ম কর যে 5:, ওরা অ্যান্সার দিয়ে দিচ্ছে 5:6, 5:6 কিভাবে হবে, কেউ একজন কনফার্ম করে বল। কেউ করতে পারছিস? কেউ কি করতে পেরেছিস আমাকে একটু জানাস।
মার্কেট প্রাইসের রেশিও বলে দিয়েছে আর কনজাম্পশনের রেশিও বলে দিয়েছে, তাহলে এক্সপেন্ডিচারের রেশিও কি হবে? 5:6 আসছে কি? খুব সোজা অঙ্ক, এটা কয়েক সেকেন্ড লাগার কথা। স্যার 5:6ই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হওয়ার কথা। কেন হবে? খুব সিম্পল জিনিস একদম, মানে এই যে মার্কেট প্রাইস, এটাকে 2 টাকা আর এটাকে 3 টাকা ধরে নে, ঠিক আছে? তাহলেই তো রেশিও, মানে আমার একটা 6 টাকা একটা 9 টাকাও হতে পারে, আমার দরকার নেই অত বিয়েতে যাওয়ার। একটা সিম্পলি 2 টাকা ধর, একটা 3 টাকা ধর। আর এদের কনজাম্পশনের রেশিও হচ্ছে একটা ধর 5 কেজি আর একটা হচ্ছে 4 কেজি। তার মানে এখানে ভ্যালু টোটাল কত দাঁড়াচ্ছে, তোর খরচ কত দাঁড়াচ্ছে? 5 দুগুণে 10, আর এটা হয়ে যাচ্ছে 4 3 12। তার মানে একজনের খরচ 10 টাকা আর একটা খরচ হচ্ছে 12 টাকা। তার মানে বেসিক্যালি এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে 10:12। তার মানে 10:12কে তোরা যদি ইন দ্য লোয়েস্ট টার্ম নিয়ে আসিস, তাহলে দ্যাট বিকামস 5:6। 10:12 2 দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে হচ্ছে 5:6। একদম মানে কয়েক সেকেন্ড লাগার কথা, মানে এই অঙ্কটা তোদের অনেক সময় বাঁচাবে যদি এই টাইপের অঙ্ক যদি পাস এবং করিস। হ্যাঁ, কয়েক সেকেন্ড এটা হয়ে যাওয়ার কথা। তো এটা রয়ে আছে, এই যে এইভাবে করেছে রয়েছে, ওরা গুনটুন করে করেছে, কিন্তু এটা মেন্টালি এইভাবেই তোকে ক্যালকুলেট করে নিতে হবে, এত ভাবার কোনো জায়গা নেই বা সময় নেই। হ্যাঁ, তো রেশিওর অঙ্কতে তোদের কাছে সবসময় প্লাস পয়েন্ট আছে, তোরা এই রেশিওগুলোকে সবসময় যা দেওয়া আছে 2 3 এরকমভাবে ধরে নিতে পারিস, অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। কারণ এখানে তোর অঙ্কর কোনো তুই কী পদ্ধতিতে সলভ করছিস দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুই অঙ্কের অ্যান্সারটা কী দিচ্ছিস সেটা ঠিক দিচ্ছিস কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সুতরাং তুই এটাকে 2 টাকার একটাকে 3 টাকা ধরে নে, আর একটা 4 5 কেজি বা কনজিউম যেটা হচ্ছে 5 কেজি 4 কেজি এরকম কিছু ধরে নে। জাস্ট তাহলে তো জানিস তাহলে মার্কেট প্রাইস যত আর কনজাম্পশন যত, এই যত সেটা দুটো গুণ করলেই যেটা পাওয়া যায় সেটা এক্সপেন্ডিচার, এটা আমার আইডিয়া রয়েছে। তাহলে আমরা সেখান থেকে এক্সপেন্ডিচার দুটো জিনিসের বের করতে পারবো, করে আমরা রেশিও করলেই সেটা 5:6 হয়ে যাচ্ছে। তো এইভাবে করবো। আচ্ছা, এই টাইপের একটা অঙ্ক, এই টাইপের অঙ্কটাই আমি একটু আগে যেটা বোঝানোর তোদেরকে চেষ্টা করছিলাম, দ্যাট ইজ দিস অঙ্ক। এই অঙ্কটা দিস আজকের প্রোগ্রামের পক্ষে খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোরা অবশ্যই শিখবি এটা কীভাবে করতে হয়। কারণ এই টাইপের জিনিস প্রচুর আসে, প্রচুর এক্সামিনেশনে আসে এই ধরনের এমসিকিউ, যে A:B is given 3:7 and B:C is given 9:5। আমার আগের এক্সপ্লেনেশনটা যারা বুঝিসনি, ওই 8,400 ব্যাপারটা আমার মনে হয় অনেকেই বুঝিসনি। যারা অঙ্ক একটু জানিস তারা হয়তো বুঝে গেছিস, তারা কিন্তু যারা অঙ্ক অতটা নেই বুঝতে পারিস না আমার কথা। কারণ আমি কি বলছি, মানে আমি নিজেই বুঝতে পারছি, তোরা অতটা বুঝতে পারছিস না ওই জায়গাটা। তো এই এক্সাম্পলটা পাওয়া গেল, আমার ভালো লাগছে আর কি। এই এক্সাম্পলটা দেখলে তোরা এবার বুঝতে পারবি কী করতে হয়, যে A:B is 3:7 আর B:C is equals to 9:5। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ A:B:C। A:B:C কত হবে? এই অঙ্কটা কীভাবে করতে হয় দেখ। এই অঙ্কটা আমি তোদেরকে করতেই বলছি না, আমি সাথে সাথে তোদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবি। তোদেরকে দেওয়া আছে দেখ A:B, আমি যেভাবে বলছি সেটা বুঝে নে, এত পড়ার দরকার নেই। তোদেরকে দেওয়া আছে A:B is equals to 3:7, তার মানে A/B equals to 3/7। এখন আবার একটা জিনিস দেওয়া আছে B/C is equals to 9:5। এই যে B/C, আমার মনে হয় দেখতে পাচ্ছিস তোরা, B/C এই 9/5। ওরা কি করেছে এবার খেয়াল করে দেখ, দুটোতে যে কমন পার্ট, কমন কোনটা? ইজ বি। বি হচ্ছে দুটোতেই কমন। এই বি এর অংশটাকে দুটো জায়গা থেকে সেম করতে হবে। কি করে সেম করব? না, বি এখানে আছে 7, বি এখানে আছে 9। তাহলে 9 আর 7কে সমান করতে গেলে কি করতে হবে? সমান করতে গেলে এই 9কে 7 দিয়ে গুণ করতে হবে, এই 7কে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আলটিমেটলি সমান হয়ে যাবে। কিন্তু একা একা গুণ করলে তো রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমাকে উপর নিচে গুণটা করতে হবে, বোথ নিউমারেটর আর ডিনোমিনেটর। তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটরকে 9 দিয়ে গুণ করলে যে প্রথম ফ্র্যাকশনটা তোদের কাছে দেওয়া রয়েছে A:B, সেই A/B সেই ফ্র্যাকশনটা উপর নিচে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে আমার ফ্র্যাকশনটা এসে দাঁড়াচ্ছে 27/63। আর সেকেন্ড যে রেশিও B/C, সেটার উপর নিচে যদি 7 দিয়ে গুণ করা হয়, 7 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, if you multiply by 7 the ratio becomes 63/35। তার মানে এই যে রেশিওটা B/C that is becomes 63/35 আর 63:35। তাহলে দুটো জায়গাতেই বি এর পরিমাণটাকে আমরা সেম করলাম কেন? কম্প্যারিজনের সুবিধের জন্য। বি এর পরিমাণটা যদি দুদিকেই সমান হয়, তবেই তো আমরা কম্পেয়ার করতে পারবো যে দুটোর রেসপেক্টে A:B:C কত। So A:B:C becomes 27:63:35। তাহলে এইভাবে আমরা জিনিসটাকে ট্যাকেল করলাম। আর ওই যে অঙ্কটাতে আরও একটা রেশিও দেওয়া ছিল C:D।
আমরা তাহলে কি করব, এই অঙ্কটা তো এখানে মিটে গেল, এই অঙ্কটার অ্যান্সার তাহলে 27:63:35, তার মানে এই ডি অ্যান্সার হচ্ছে ডি। কিন্তু এই অঙ্কটাকে যদি আগের যে আমি প্রবলেমটার কথা বললাম সেখানে আরও একটা রেশিও দেওয়া ছিল, সেটা হচ্ছে C/D। তাহলে এই যে A/B/C বের করলাম, আর C/D আমার কাছে আমার জানা রয়েছে, এই যে সি এর পার্টটা, কমন পার্টটা, এই দুটো জায়গা থেকে আমাকে আবার ইকুয়াল করতে হবে। মানে এই যেভাবে আমরা বি এর পার্টটাকে ইকুয়াল করলাম, নাও এই জায়গা থেকে আর একটা যে রেশিও অলরেডি উই হ্যাভ গিভেন যে C/D সামথিং, সেইখান থেকে সি এর পার্ট দুটোকে ইকুয়াল করলাম কিছু দিয়ে গুণ করে। মানে এই রেশিওটা এখানে তিনটেই নিচের রেশিও আছে, মানে তিনটে জায়গাতেই গুণ হবে, কোনো একটা ফ্যাক্টর দিয়ে গুণ করলে তিনটে পার্টে দিয়েই গুণ হবে। আর C/D তো সিমিলারলি C/D, তার মানে সেখানেও সি কে আর ডি কে কিছু দিয়ে গুণ করতে পারবো। তো এই দুটো জায়গা থেকে সি কে ইকুয়েট করতে হবে, ইকুয়েট করলেই A/B/C/D আমরা পেয়ে যাব, এবং সেখান থেকেই আমরা যে এর যে ফ্র্যাকশন কত ফ্র্যাকশনে পাবে, মানে যে টাকাটা শেয়ার হয়েছিল সেই টাকাটা কোন ফ্র্যাকশনে শেয়ার হবে সেই ফ্র্যাকশনটা আমরা বের করে ফেলতে পারবো। এখানে যেমন আমি যদি তিনটে পার্ট যদি এরকম হয়ে থাকে, তাহলে এর যে ফ্র্যাকশন, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ এর ফ্র্যাকশন হচ্ছে 27 ডিভাইডেড বাই এই তিনটে জিনিসের যোগফল, 27 + 63 + 35। মানে এখানেও যদি কোনো লাভ ক্ষতির অঙ্ক থেকে থাকে, যে সাপোজ বললাম আমার কাছে 1000 টাকা লাভ হয়েছে, তার মানে এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে 1000 ইন্টু এই 27 ডিভাইডেড বাই 27 + 63 + 35, যা হয় এটা ডিনোমিনেটরে থাকবে আর নিউমারেটরে থাকবে 27। এইভাবে এর যে ফ্র্যাকশন, দ্য ফ্র্যাকশন অফ এ ইনভলভড, সেই ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে এইখান থেকে রেশিও থেকে আমরা উই ক্যান ফাইন্ড আউট। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটা করব। তো আশা করি এই জায়গাটা বোঝা গেছে যে এই অঙ্কটা পেলাম বলে ভালো লাগলো। তো এই অঙ্কটা কিভাবে করব, মানে এর রেসপেক্টে এই অঙ্কটা তাহলে তোরা কিভাবে সলভ করবি। তো এই অঙ্কটা চেষ্টা করবি তোরা সলভ করতে, যে ওরা যেভাবে সলভ করেছে সেভাবে আমি চাইছি না, এইভাবে যে বোকা বোকা মতো সলভ করেছে, অ্যান্সার ধরে নিয়ে এক্সপ্লেন করে করেছে, এটা আমি চাইছি না, এভাবে হয় না কোনো অঙ্ক সলভ। কিন্তু পরীক্ষা হলে অনেক সময় একটু বুদ্ধি খাটাতে হয়। কিরকম বুদ্ধি খাটাতে হবে, যে এইখানে একটু যদিও বোঝার অসুবিধা আছে, সবটা হবে না, যে অনেক সময় হয়ে যায় অ্যান্সারগুলোর দিকে তাকিয়ে দেখতে হবে, অনেক সময় অঙ্ক না করেও অ্যান্সার করে দেওয়া যায়। যে ধর এখানে আমি দেখতে পাচ্ছি রেশিওগুলো এরকমই দেওয়া রয়েছে, টোটাল যে টাকা সেটা হচ্ছে 8400, তার মধ্যে বি এর অ্যান্সারটাই দেওয়া রয়েছে 8400। এটা আবার হয় নাকি কখনো, এর পার্ট হতেই পারে না। 8210ও হবে না, আমি যা আমার যা আইডিয়া সেটা থেকে আমি দেখতে পাচ্ছি এই ধরনের রেশিও দিলে কখনোই এর পার্ট এতটা হবে না। তাহলে এর পার্ট হবে এই টাইপের কিছু, এই 1280 অথবা 1320, এই দুটোর মধ্যে কোনোটা হবে। এখন যদি এই অঙ্ক, এই টাকাটা যদি কোনো এর মধ্যে কোনো একটা যদি আরো একটু অ্যাবসার্ড দিত, তাহলে আমি এক লাইনে বলে দিতাম এটাই অ্যান্সার হবে। কিন্তু এইটা আর 1320 দুটোই হচ্ছে খুব কাছাকাছি, সুতরাং আমাকে চেক করতে গেলে দুটোকেই চেক করতে হবে। মানে ওরা যেভাবে এই যে অঙ্কটা করেছে, চেক করেছে, এটা চেক করতে গেলে 1320কেও করতে হবে, 1280কেও করতে হবে। হ্যাঁ, একটা করে দেখে নিয়েছে হয়তো হয়ে গেছে, কিন্তু এভাবে তো আর অঙ্ক হয় না, বরংভাবে পরীক্ষা হলে ওরমভাবে চেক করা যায় না, কারণ তুই প্রত্যেকটা অ্যান্সার ধরে ধরে চেক করবি, এত সময় নেই। সুতরাং আলটিমেট ওয়ে হচ্ছে যে লাস্ট অঙ্কটা যেভাবে বললাম, দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ে, যে এইভাবে তোরা উইদাউট এনি যে হাতরে চারদিকে তোরা এইভাবে সলভ করতে পারিস। কীভাবে করবো তো এটা বললাম। এই একটা তোকে দিয়ে দিলাম, যে লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কটাতে এখানে প্রচুর রেশিও আর প্রপোর্শনের অঙ্ক করে দেওয়া রয়েছে এবং হিন্টস দেওয়া রয়েছে। যারা একটু সিরিয়াস আমি বলবো সবাই চেষ্টা কর, কারণ এখন বোধহয় একটা তোদেরকে একটা বোধহয় পাঠিয়েছে, লিঙ্ক পাঠিয়েছে, ওই IBPS এর একটা অ্যাড বেরিয়েছে, তো সেটাতে তোরা অ্যাপ্লাই কর, যারা অ্যাপ্লিকেবল হবি। আমি জানি না সবাই অ্যাপ্লিকেবল কিনা, কি অবস্থা করেছে এখন। তো এই যে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কগুলোতে বাড়িতে বসেই তোরা নিজেরা প্র্যাকটিস করতে পারবি, কোথাও যাওয়ার দরকার নেই। এবং এগুলো যদি প্র্যাকটিস করিস, সেখানে প্রচুর অঙ্ক দেওয়া রয়েছে, এবং সেই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হবে তুই সেটাও পেয়ে যাবি। সেগুলো যদি কোনোভাবে না পারিস আমার কাছে নিয়ে আসবে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লিঙ্কগুলো ভিজিট করি, সেখানে প্রচুর মানে তোর অঙ্ক রয়েছে। ফর এক্সাম্পল আমি বোধহয় বেরো করে রেখেছিলাম কিছু, তোদেরকে দেখাও বলে, এই টাইপের। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দিয়ে আজকে আমি শেষ করব। তো এটাই হচ্ছে সেই এক্সাম, এটাই বোধহয় এই লিঙ্কটাই আমি তোদেরকে দিয়েছি, হ্যাঁ একদম এই লিঙ্কটাই দিয়েছি। এখানে তোর ওই বোধহয় প্রত্যেকটা পেজে দেখবি গোটা 5 করে অঙ্ক আছে, এরকম করে 14টা পেজ রয়েছে, তার মানে 5 14 70খানা অঙ্ক রয়েছে। আর এরকম সেকশন ওদের কাছে 5টা রয়েছে, তার মানে, এবং প্রত্যেকটা সেকশনে যদি 70টা অঙ্ক থাকে, তার মানে 5 সাথে 35, 350 খানা রেশিও প্রপোর্শনের অঙ্ক রয়েছে। এটা আমি ফার্স্ট সেকশন বা ফার্স্ট
সেটের মধ্যে রয়েছি, ফার্স্ট সেটের ফার্স্ট পেজ। তো এইখানে এমন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে A:B:C is equals to 3:4:7. হোয়াট ইজ দ্য রেশিও অফ A+B+C:C? এর মধ্যে কোনটা হবে, এটা তোরা আমাকে বল। 2 মিনিট সময় নিয়ে এটা আমাকে বল। তিনটে জিনিসের রেশিও দিয়ে দিয়েছে 3:4:7, সেখান থেকে বের করতে বলেছে হোয়াট ইজ A+B+C:C। রেশিও অঙ্কের একটা মজা হচ্ছে, মানে এখানে তো আর পরীক্ষা অঙ্ক করছিস না যে মানে প্রত্যেকটা স্টেপ তোকে লিখতে হবে, আবারও বলছি। সুতরাং এখানে যে রেশিওটা দেওয়া রয়েছে তার ভ্যালু সেইটাকে ধরে নিতে পারিস, দ্যাট ইজ পজিটিভ একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি অঙ্ক করার হিসাবে। যে তুই এর ভ্যালুটা 3 ধরে নিতে পারিস, বি এর ভ্যালুটা 4 ধরে নিতে পারিস, সি এর ভ্যালুটা 7 ধরে নিতে পারিস। ধরে নিয়ে দেখ যে এই রেশিওটা তাহলে কত দাঁড়াচ্ছে। এই রেশিওটা তোকে চেয়েছে A+B+C:C, তার মানে কত হচ্ছে। কেউ কি করতে পেরেছিস? একটু চেষ্টা করে দেখ, এটা খুব ইজি। দেখ এখানে তোরা দুজনে দুরকম অ্যান্সার বলেছিস, একজন 2:1 আর একজন 7:2। তো বেসিক্যালি দেখ এর ভ্যালু হচ্ছে 3, ধরে নে বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 7, তার মানে তিনটে A+B+C এখানে রয়েছে। সো কি হবে, তুই যদি তিনটেকে যোগ করিস তার মানে কত হচ্ছে, 7 4 11 আর 3 15, তার মানে A+B+C হচ্ছে 15, আর সি কত, ও সরি 14, 15 কোথায় হচ্ছে, 3 তো 7 4 11 3 14, আর সি এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 40 আর এটা হচ্ছে 7, তার মানে যদি তোরা এটাকে লোয়েস্ট টার্মে নিয়ে যাস তার মানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, মানে 7 দিয়ে যদি তোরা কাটাকুটি করিস তার মানে 2:1, তার মানে দিস অ্যান্সার ইজ রাইট, 2:1। ঠিক আছে, 7:2 তুই কি করে পেয়েছিস আমার জানা নেই, 7:2 তো হচ্ছে না, সি এর ভ্যালু তো 7, আর A+B+C করে পাওয়া যাচ্ছে 7 4 11 আর 3 14, তাহলে 14:7। ঠিক আছে, তোরা যদি সলিউশন দেখতে চাস এইখানে সলিউশন রয়েছে, এই দেখ ওরা এক্সটেক্স ধরে করেছে। আমি বলবো এক্সটেক্স ধরার কিছু কোনো দরকার নেই, কোনো জায়গা নেই, এটা তোদেরকে বোঝানোর জন্য দিয়েছে আর কিছু না। তাহলে A+B+C যোগ করে 14x হচ্ছে, আর সি হচ্ছে 7x, রেশিও করলে 2:1। ঠিক আছে, A+B+C এর ভ্যালু 14x আর সি হচ্ছে 7x। তো সিম্পল জিনিস। ঠিক আছে, তো এইখানে আরো অনেক প্রবলেম আছে, প্রচুর প্রবলেম আছে। আমি চাইবো তোরা এই প্রবলেমগুলো এখানে এই পেজে যা প্রবলেম আছে যতটা পারিস, এত হয়তো প্রবলেম সম্ভব না, কিন্তু একটা বা দুটো সেট অন্তত, বা একটা সেট যদি পারিস, এই প্রথম সেটটা যদি পারিস, প্রথম সেটটা তোরা ট্রাই কর, কারণ প্রত্যেকটা সেটের তলায় দেখবি কিভাবে এটা করতে হয়, অ্যান্সার সলিউশন সমস্তটা দেওয়া রয়েছে। তোরা এই অ্যান্সার বা সলিউশনে ক্লিক করবি, এখানে কিভাবে সলভ করতে হয়, তোর অ্যান্সার ঠিক আছে কিনা, বা ঠিক না থাকলে এটা ভুল আছে কিনা, কিভাবে করবি সেটা সম্পূর্ণভাবে এখানে পেয়ে যাবি। সুতরাং এখান থেকে তোরা দেখে নিস। ঠিক আছে, তো এই অবধি আজকে বললাম, মোটামুটি রেশিও আর প্রপোর্শন পার্টটা মোটামুটি শেষ হয়ে গেল। তো এর পরের দিন এক্সাম অঙ্ক করতে দেবো, অঙ্ক এক্সাম দুদিন ধরে হচ্ছে না আর কি, যাই হোক বিভিন্ন কারণে। তো আজকে যতটুকুনি পড়ালাম এর মধ্যে কারো যদি কিছু প্রবলেম থাকে আমাকে বলতে পারিস, আর নাহলে আজকে এখানেই ছেড়ে দেবো। কোনো প্রবলেম থাকে তোরা বলতে পারিস। কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, যদি প্রবলেম না থাকে কোনো অসুবিধা নেই, লিভ করতে পারিস, আর তাহলে আমি আজকের মধ্যে ছেড়ে দেবো, আর নাহলে বলতে পারিস যদি প্রবলেম থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে Okay, sir. Thank you, sir. হুম।